আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না, নয়াপল্টনে সমাবেশে তারেক রহমান। সংস্কারের পথ ধরে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি। যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক মন্ত্রী নুরুল ইসলাম সুজন কারাগারে। পৃথক মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত এবং শাহরিয়ার কবির রিমান্ডে। এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়ালো ২,৪৩০ কোটি ডলারে। রাষ্ট্র সংস্কারে ১২,০০০ কোটি টাকা সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। যাচ্ছি বিস্তারিত সংবাদে। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা মানে দেশের জনগণের ব্যর্থতা, এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। নয়াপল্টনের সমাবেশে তিনি অভিযোগ করেন, পরাজিত শক্তি প্রশাসন ও রাজনৈতিক ছত্রছায়ায় অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার চেষ্টা করছে। প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমের পথ ধরে সরকার নির্বাচনী রোডম্যাপে উঠবে বলে আশা করেন তিনি। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। ছবি তুলেছেন মোহাম্মদ মহসিন। মানুষের উপস্থিতি তখন জনসমুদ্রে রূপ নিয়েছে। নয়াপল্টনের সমাবেশের ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে মূল সড়ক, অলিগলিতে। আকাশে ওড়ানো এটিএন বাংলার ক্যামেরার চোখে ধরা পড়ে স্বৈর শাসন থেকে মুক্তির আনন্দে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীদের বাঁধ ভাঙা উপস্থিতি। তিল ধারণের ঠাঁই ছিল না পল্টন, কাকরাইল আর ফকিরের পুলের সড়কে। সন্ধ্যা নামার আগে ৭ সমুদ্র ১৩ নদীর ওপার থেকে সমাবেশে যুক্ত হন বিএনপির কাণ্ডারি তারেক রহমান। বক্তব্যের শুরুতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ হাসিনা বিরোধী গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করেন। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে নানা চক্রান্ত, ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময়, লক্ষ কোটি জনতার গণ অভ্যুত্থানের ফসল। এই সরকারের কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে, কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা। রাষ্ট্র সংস্কারে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বিএনপি সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে জানিয়ে তারেক রহমান সতর্ক করে দিয়ে বলেন, জনগণকে সম্পৃক্ত করা না গেলে সংস্কারের সুফল পাওয়া যাবে না। মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির ছদ্মবরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে। বছর ২ আগে বিএনপি সহ সমমনা দলগুলোর ৩১ দফা সংস্কার প্রস্তাবের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে তা সংশোধন, পরিবর্তনের যে কোনো আহ্বানকে স্বাগত জানাবে তার দল। ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের তারেক রহমান বলেন, আগামী দিনে রাষ্ট্র ও সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। ১৭ মিনিটের বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালে বাংলাদেশের মানুষ আবারও প্রমাণ করেছে, বন্দুকের নলের সামনে বুক পেতে দিতে রাজি হলেও এদেশের মানুষ স্বৈরতন্ত্রকে মেনে নেয় না। বিএনপির শীর্ষ নেতারা বলছেন, স্বৈরশাসক শেখ হাসিনার পতন হলেও আগামী জাতীয় নির্বাচন বিএনপির জন্য মোটেও সহজ হবে না। তাই জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে আরো বেশি করে জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের পরামর্শ দিলেন তারা। পাশাপাশি অতীতে আন্দোলন সংগ্রামে যে সমস্ত নেতাকর্মী নানাভাবে অবদান রেখেছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাদের দলীয়ভাবে পুরস্কৃত করার কথা বললেন। পাশাপাশি যারা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হবেন তাদের বিরুদ্ধে দল সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেবে, কঠোর হবে, এমন বার্তাও আজকের সমাবেশ থেকে দিলেন বিএনপির শীর্ষ নেতারা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।
ফ্যাসিস্ট সরকারের দোসররা আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনার পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে সমাবেশে তিনি বলেন, ফ্যাসিস্টদের অনেকেই অন্তর্বর্তীকালীন সরকারের আনুকূল্য পাচ্ছে। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটি, কেন্দ্রীয় ও মহানগর নেতারা। এ সময় দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান তারা। একরামুল হক পাপনের ক্যামেরায় মুশফিকুর রহমানের রিপোর্ট। দীর্ঘ সময় পর বিএনপির সমাবেশে সরকারি প্রতিবন্ধকতা ছাড়াই নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তাই নয়াপল্টনের এই সমাবেশে বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল দেশের নানা প্রান্ত থেকে আসা বিএনপির কর্মী সমর্থকদের। সকাল থেকে ক্রমেই জনসমুদ্রে পরিণত হয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক। জনস্রোত ছড়িয়ে যায় ফকিরাপুল কাকরাইলের প্রধান সড়ক সহ আশেপাশের গলিতেও। আমরা প্রয়োজনীয় সময় দেব, তারা সেই নয় যে আজীবন আপনাদেরকে আমরা সময় দেব। সমাবেশে আসা নেতাকর্মীরা বলেন, ষড়যন্ত্রমূলকভাবেই দেশে দখলবাজি এবং চাঁদাবাজির দায় বিএনপির উপর চাপাতে চাচ্ছে আওয়ামী লীগের দোসররা। আমাদের নেতাকর্মীরা এখানে কারো নাই, আমাদের কোনো দৃষ্টান্ত নাই, এটা আমরা জানি না, এটা সাবরাইজ হতে পারে। তারা দায় চাপাতে চেয়েছে বিএনপি বা এটা একমাত্র কারণ দেশকে তারা একটা দিন গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে চেয়েছিল। বিএনপির নামে কেউ যদি কোনো অপকর্ম করে, চাঁদাবাজি করে, আমরা জনগণকে সঙ্গে নিয়ে, দলকে সঙ্গে নিয়ে প্রতিহত করব ইনশাল্লাহ। ফ্যাসিস্ট সরকারের পতনের পর দীর্ঘদিনের কারার নির্যাতন এবং সাজানো মামলা থেকে মুক্তির দিন গুনছেন বিএনপির এসব নেতাকর্মীরা। ফ্যাসিস্ট সরকার স্বৈরাচারী শেখ হাসিনা বিএনপির প্রত্যেকটা লোককে ধরে ধরে তাদের নামে মামলা দিয়েছে। কোনো ঘটনার সাথে জড়িত না, কেউ না, এরা শুধু গায়েবী মামলা দিয়ে দিচ্ছে আমাদের নামে। আমাদের উপরে যে অন্যায় হয়েছে, যে অত্যাচার হয়েছে, যে নির্যাতন হয়েছে, তার সুষ্ঠু বিচার এই বাংলার মাটিতে গণতান্ত্রিক সরকারের মধ্য দিয়ে হবে। সমাবেশে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পতিত স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র রুখে দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি। সরকারের যারা দায়িত্বে আছে তাদেরকে অনুরোধ করতে চাই, এখনো আমলাদের মধ্যে, সরকারের মধ্যে সেই ফ্যাসিস্ট সরকারের অনেক প্রেতাত্মা অবস্থান করছে। তারা সমস্ত যে প্রচেষ্টা আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার, সেই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করবার, সেটাকে নস্যাৎ করবার জন্য তারা এখনো বসে আছে, চক্রান্ত করছে। এই চক্রান্ত থেকে রুখে দাঁড়াতে হবে। গণতন্ত্র দিবসে আজকে আমাদেরকে আবার সেই শপথ গ্রহণ করতে হবে। এ সময় সব জটিলতা দূর করে দ্রুত তারেক রহমানকে দেশে ফেরানোর আহ্বান জানান নেতাকর্মীরা। গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনো পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি বলে দাবি করেছেন বিএনপির নেতাকর্মীরা। তাই দ্রুতই দেশে সুষ্ঠু একটি নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানান নেতাকর্মীরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ইমরান হাসানকে হত্যার ঘটনায় যাত্রাবাড়ী থানায় করা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের রিমান্ড স্থগিত করে কারাগারে পাঠিয়েছে আদালত। এদিকে রমনা থানায় হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের 7 দিন ও ভাসানটেক থানার মামলায় শ্যামল দত্তের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মনির হোসেন তপুর রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় করা বিভিন্ন মামলায় গ্রেফতারকৃতদের কড়া নিরাপত্তায় আনা হয় ঢাকার সিএমএম আদালতে। এজলাসে তোলা হয় ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে। এ সময় আত্মপক্ষ সমর্থনে নিজেদের নির্দোষ দাবি করেন তারা। উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদের 7 দিনের রিমান্ডে পাঠায় আদালত। প্রত্যেকটি সাংবাদিক সম্মেলনে এই মোজাম্মেল বাবু স্বৈরাচারের পক্ষে, জনগণের বিরুদ্ধে কথা বলে। শাহরিয়ার কবির গত 15 বছর যাবত সেই স্বৈরাচারী হাসিনাকে সহযোগিতা করেছে। আজকের যে মামলা হচ্ছে, আমাকে বিজ্ঞ আদালতে হচ্ছে প্রডিউস বা উপস্থাপন করা হয়েছে, এই মামলা সম্পর্কে আমি জ্ঞাত না, কোনোভাবে জ্ঞাত না, ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। আমি বিজ্ঞ আদালতের কাছে নেবিচার চাচ্ছি। এদিকে শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতারের পর সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকেও এদিন আদালতে হাজির করা হয়। এ সময় অসুস্থতার কথা জানিয়ে চিকিৎসার দাবি জানান তিনি। এর আগে আদালতে এনে উত্তরা পশ্চিম ও উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় সাবেক আইজিপি AKM শহীদুল হক এবং চৌধুরী আব্দুল্লাল মামুনকে। এছাড়া আশুলিয়া থানার মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি এবং
2018 সালে মির্জা আব্বাসের উপর হামলার ঘটনায় শাহবাগ থানার মামলায় রাশেদ খান মেননকে রিমান্ডে নিয়েছে পুলিশ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। জোনায়েদ সাকি নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। দুপুরে নিবন্ধনী প্রজ্ঞাপন আনুষ্ঠানিকভাবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির হাতে তুলে দেন নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম। দলটিকে মাথাল প্রতীক দেয়া হয়েছে। এর আগে নিবন্ধন দিতে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন যে আপিল করেছিল সেটি প্রত্যাহার করায় গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয় ইসি। প্রবাসী আয়ের প্রবৃদ্ধি বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২,৪৩০ কোটি ডলারে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা ভিডিও বার্তায় এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে বর্তমানে আছে ২,৪৩০ কোটি ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর BPM-6 পদ্ধতিতে এই পরিমাণ ২,০০০ কোটি ডলারের কাছাকাছি। তিনি বলেন, জুলাই থেকে আগস্টে রেমিটেন্সের প্রবাহ দারুণভাবে বেড়েছে। আর্থিক সংকট কাটতে শুরু করায় ব্যাংকগুলো নিজেরাই ডলার কেনাবেচা করতে পারছে। ডলারের দাম বর্তমানে ১১৮ থেকে ১২০ টাকার মধ্যে রয়েছে জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরও বলেন, ব্যাংকিং চ্যানেল ও কার্ড মার্কেটে ডলারের দামের পার্থক্য এখন ১%-ও কম। আন্তঃব্যাংক লেনদেন সক্রিয় থাকায় বৈদেশিক মুদ্রার বাজার এখন থেকে স্থিতিশীল থাকবে বলে আশা বাংলাদেশ ব্যাংকের। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের পরিমাণ ২৪,৩০০ মিলিয়ন মার্কিন ডলার। BPM-6 অনুযায়ী এটা ২০,০০০ মিলিয়নের কাছাকাছি। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ক্ষয় রোধ করা সম্ভব হচ্ছে কারণ রেমিটেন্সের প্রবৃদ্ধি ঘটছে। গত অর্থবছরের তুলনায় এই অর্থবছরে প্রায় ৬০% প্রবৃদ্ধি হয়েছে। ডলারের দাম বর্তমানে ১১৮ থেকে ১২০। বিসি সেলিং রেট ১২০-এর বেশি হবে না। ব্যাংকিং চ্যানেলে ডলারের যে দাম তার সাথে কার্ড মার্কেটের দামের পার্থক্য এখন 1%-এর চাইতেও কম। নতুন করে বাংলাদেশকে ১২,০০০ কোটি টাকারও বেশি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে এই প্রতিশ্রুতির কথা জানান সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ। অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র পুনর্গঠনে গুরুত্বপূর্ণ সংস্কার, বন্যা সহায়তা, স্বাস্থ্য ও উন্নত বায়ুর গুণগত মান বজায় রাখতে চলতি অর্থবছরে $2 বিলিয়ন সহায়তা দেবে বিশ্বব্যাংক। এছাড়াও বাংলাদেশের জরুরি আর্থিক প্রয়োজনেও বিশ্বব্যাংক সহায়তা করবে বলে জানান আব্দুল্লাহ শেখ। এ সময় সরকারকে সাহায্য করতে ও দলের একজন হতে বিশ্বব্যাংকের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শেখ হাসিনার 15 বছরের স্বৈর শাসনে পাচার হওয়া অর্থ সম্পদ পুনরুদ্ধারে বিশ্বব্যাংকের প্রযুক্তিগত সহায়তা চান ডক্টর ইউনূস। আর্থিক খাত সংস্কারে বিশ্ব ব্যাংক বাংলাদেশকে $100 কোটি ঋণ সহায়তা দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। এর মধ্যে পলিসি বেসড লোন হিসেবে $750 মিলিয়ন এবং ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে $250 মিলিয়ন ঋণ সহায়তা দেওয়া হবে। সচিবালয়ে তিনি এসব কথা জানান। আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্ব ব্যাংকের বোর্ডে এই ঋণ অনুমোদন হওয়ার কথা রয়েছে। তবে ঋণ পেতে বাংলাদেশকে 3টি শর্ত পালন করতে হবে। বেসরকারি খাতে এসএস ম্যানেজমেন্ট কোম্পানি করা, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞায়ন করা, নতুন গঠিত টাস্কফোর্সের অডিট ফার্মের কার্য বিবরণী বিশ্ব ব্যাংকে উপস্থাপন করার শর্ত মানতে হবে বাংলাদেশকে। আমাদের রিফর্মগুলোর জন্য সহায়তা দরকার, আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি। তারপর আমাদের কত ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু সবচেয়ে বহুজাতিক মাল্টিল্যাটারাল ইস্যুর মধ্যে সবচেয়ে বিগেস্ট ডোনার আমাদের। অতএব তাদের সে সাহায্য দরকার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, আর্থিক সাহায্য। আমাদের লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, ওগুলো ওরা দিতে মানে সম্মত হয়েছে। আমি আরো ফার্দার কথা বলবো অসুবিধা দিতে। মোটামুটি ইতিবাচক, ওরা আসছে ওপেন মাইন্ড এবং আরো ডিসকাশন হবে। বাট ডিসকাশনটা মেইনলি আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব। রাজনৈতিক চাপে সরকারি কর্মকর্তারা সঠিক তথ্য দিতে অসহায় ছিলেন বলেই তারা বাধ্য হয়ে সরকারি প্রাক্কলন করতেন, এমন তথ্য জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এজন্য বর্তমানে যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
রাজধানী শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের 24টি সংস্থার সাথে বৈঠক শেষে ডক্টর দেবপ্রিয় এসব কথা বলেন। তিনি বলেন, জিডিপি, জাতীয় আয়, মূল্যস্ফীতি এবং এডিপির প্রাক্কলনের বস্তুগত ভিত্তি খুবই দুর্বল ছিল। মূল্যস্ফীতি, সব ধরনের চুক্তি ও জাতীয় আয়ের তথ্য বিশেষভাবে খতিয়ে দেখা হবে বলেও জানান শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। যেই সমস্ত প্রাক্কলনগুলো করা হয় সেই প্রাক্কলনগুলোর বস্তুগত ভিত্তি অত্যন্ত দুর্বল। অনেক সময় যারা প্রাক্কলন তৈরি করেছেন তারা অসহায় বোধ করেছেন, ওই প্রাক্কলন দিতে বাধ্য হয়েছেন। তথ্য উপাত্ত এইখানেই শেষ হয় না, আমরা প্রাতিষ্ঠানিক পর্যায়ে করছি। জাতীয় আয়ের প্রবৃদ্ধির হিসাব কিভাবে হয়েছিল, আর দ্বিতীয় হলো মূল্যস্ফীতির হিসাব কিভাবে হয়। এই দুটো বিষয়কে আমরা কি বলে এটাকে স্যাম্পল হিসেবে গভীরে যেয়ে দেখার সিদ্ধান্ত করেছি। টাস গ্রুপ অফ কোম্পানির উত্তরা শাখার কর্মী অ্যান্টনি আকাশ গমেজের মৃত্যুর সঠিক তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা দাবি করেন, কর্মক্ষেত্রে মানসিক নির্যাতনের জন্য সে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে। আত্মহত্যায় প্ররোচনার জন্য দায়ীদেরও কঠোর শাস্তির দাবি জানান তারা। জলবায়ু পরিবর্তনের কারণে আবারও ঝুঁকিতে পড়েছে সুন্দরবনের জীবনচক্র। অস্বাভাবিক হারে বাড়ছে রোগবালাই। সম্প্রতি মথ পোকার আক্রমণে পাতাশূন্য হয়েছে কয়েক হাজার গাছ, যা আতঙ্কিত করে তুলেছে স্থানীয় বসতির মানুষজনকে। এমন পোকা এর আগে দেখেনি তারা। যদিও সুন্দরবনের এই পরিস্থিতিকে উদ্বেগজনক মনে করছে না বন বিভাগ। আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। সোমবার দেশের একটি জাতীয় দৈনিকে এমন খবর প্রকাশের পর ভয় পেয়েছেন অনেকেই। লাখ লাখ পোকা খেয়ে ফেলছে সুন্দরবনের গাছের পাতা। জোকের মতো দেখতে পোকাগুলো ঢুকে পড়ছে বাড়িঘরেও। ভয়ে অনেকে বাড়ির পাশের গাছপালা কেটে ফেলছেন, কেউ কেউ জাল দিয়ে ঘিরে রাখছেন দরজা জানালা। সুন্দরবনের নতুন এই আপদ ভিডিও করে প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে কয়রার শান্তি সংঘ। সংগঠনটির পরিচালক মানুষজনকে সচেতন করতে কয়রার গ্রামে গ্রামে কর্মসূচিও চালান জুলাই আগস্টে। উপরে দেখতে পাচ্ছেন তেঁতুল গাছ, এবং দেখেন এখানে ঝুলে ঝুলে আছে পোকা। এই যে আমি একটা ধরে রেখেছি পোকা। কৃষি বিভাগ এবং বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই পোকা দমনের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। তখনই স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ জানিয়েছিলেন, সুন্দরবনে এত পোকার আক্রমণ এর আগে আর দেখা যায়নি, তাই ভয় পেয়েছেন অনেকে। পোকার জন্য তো টিকতে পারতেছি, পোকা তো খুব আক্রমণ করতেছে, আমাদের রান্না খাওয়া সব বন্ধ হয়ে গেছে, তো বাড়ি ঘর ছাড়ি দিবি। প্রতিটা গাছে অনেকগুলো করে পোকা হয়েছে, যা সমস্ত বাড়ি ঘরে যাচ্ছে। মাত্র 10-11 দিনে খেয়ে গাছ পাতা শূন্য করে ফেলছে পোকাগুলো। জলবায়ুর পরিবর্তনে সুন্দরবনের ঝুঁকি বাড়লেও এমন পোকা নিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা। আবহাওয়া বা জলবায়ু পরিবর্তনের যে বিষয়টি, সেটার কারণে যে সুন্দরবনের যে পানি এবং আপনার সাগরের যে লবণাক্ততা, এটার পরিমাণ যে বাড়তেছে, এটা সঠিক। এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। আমরা গত বছর কেওড়া গাছে দেখেছি প্রচুর, এর আগে আমরা দেখেছি বাইন গাছেও এই প্রজাপতি করতে, এই মথ, এই লার্ভা এবং এগুলি বড় হতে। তো এটা আমি মনে করি সুন্দরবনের জন্য খুবই প্রাকৃতিক একটা বিষয়। এবং এখন বৃষ্টির পরে যদি আপনি সুন্দরবন যান আগামী সপ্তাহে, প্রত্যেকটা গেওয়া গাছেই দেখবেন নতুন পাতা জন্মেছে। গত 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত সুন্দরবনে পর্যটক ও বনজীবীদের প্রবেশ একেবারেই নিষিদ্ধ ছিল, তাই এই দুর্যোগ খুব একটা চোখে পড়েনি কারো। এখন টানা বৃষ্টির পর পোকা কমে সুন্দরবনের গাছ ফের সবুজে ভরে উঠবে বলে মনে করছেন বন কর্মকর্তারা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। আগামী 5-6 মাসের মধ্যে সরকারি এলসির দায় পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বাংলাদেশে বিদেশি ব্যাংকের প্রতিনিধিদের সাথে আলোচনায় তিনি জানান, প্রতিদিন গড়ে $50-60 বিলিয়ন দায় পরিশোধ করছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিদিন 50 থেকে 60 মিলিয়ন ইউএস ডলার করে কিন্তু পরিশোধ করছি, এবং স্যার বলেছেন এরই মধ্যে 800 মিলিয়ন কমে গিয়েছে। কাজে এটা একটা খুব ভালো দিক, যেটা দিয়ে আসলে করেসপন্ডেন্ট ব্যাংকগুলো তারা আমাদেরকে বিবেচনা করতে পারে। গভর্নর স্যার যেটা বলেছেন যে আমাদের অবস্থা পাকিস্তানের মতো নয়, আমাদের অবস্থা শ্রীলঙ্কার মতো নয়, আমরা প্যারিস চার্টারে যাই নাই, আমরা কোনো রিস্ট্রাকচারিং এর কথা বলি নাই, ডেট স্ট্রাকচার আমাদেরকে রিভিউ করে দেওয়ার জন্য আমরা IMF কে রিকোয়েস্ট করি নাই,
তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলছি যে আমাদের সাময়িক সময় দিতে হবে এবং এই সময়ের মধ্যেই বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক আসলে এই জেএলসি সংক্রান্ত যে অপরিশোধিত দায় যেটা ওভারডিউ সেটা পরিশোধ করতে পারবে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বড় বড় স্থাপত্যে নিজের নাম বসাতে প্রতিযোগিতায় নেমেছেন আর্কিটেক্ট বা স্থপতিরা, ফলে পিছিয়ে পড়ছে গ্রামীণ আবাসনের আধুনিকায়ন। শিক্ষার্থীদের গ্রামমুখী করতে ও দুর্যোগ পরবর্তী পুনর্বাসন স্থাপত্য হাতে কলমে শেখাতে প্রথমবারের মতো আয়োজন করা হয় স্থাপত্য কর্মশালার, যার উদ্যোক্তা এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ। বিস্তারিত আনান তাসিন রুইর রিপোর্টে। সৃজনশীল চিন্তাসত্তাকে কাজে লাগিয়ে নকশা, পরিকল্পনা ও তত্ত্বাবধান করে একটি টেকসই স্থাপত্যের জন্ম দেন একজন আর্কিটেক্ট বা স্থপতি। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় একজন স্থপতিই পারেন টেকসই নকশা এবং পরিকল্পনায় বাড়িঘর তৈরির মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করতে। এই লক্ষ্যকে সামনে রেখেই স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় 7 দিনব্যাপী এই কর্মশালার। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের 5 দিনের জন্য বন্যা দুর্গত এলাকায় কাটাতে হবে। সেখানে স্বল্প বাজেটে কম জায়গায় টেকসই বাড়ি নির্মাণের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন ভবিষ্যৎ স্থপতিরা। সবচেয়ে কম রিসোর্স ইউজ করে সবচেয়ে সুন্দরভাবে রিসোর্স ম্যাক্সিমাইজ করার তরিকা একমাত্র আর্কিটেক্টরাই জানে। বন্যা, তারপরে ঘূর্ণিঝড় এবং আর একটা জিনিস আছে, এটা হচ্ছে যে ভূমিকম্প। এইগুলাতে আর্কিটেক্টরা ভলেন্টিয়ার হিসেবে সবচেয়ে ভালো আমি মনে করি উপযোগী হতে পারে। সো এই জিনিসটা যদি একটু মাইন্ডসেট চেঞ্জ করা যায়, একটু যদি তাদেরকে বোঝানো যায়, তাহলে ওনারা সব খুব ভালো পারফর্ম করতে পারে। চিকিৎসকদের মতো চাইলে আর্কিটেক্টরাও দেশের প্রত্যন্ত অঞ্চলে তাদের অবদান রাখতে পারেন বলে মনে করেন শিক্ষকরা। আমাদের পড়াশোনাটার সাথে তাদের অভিজ্ঞতাটাকে মিলিয়ে আমরা যখন একসাথে একটা কাজ করতে পারবো, স্থপতি হিসেবে এটা আমাদের একটা বড় দায়িত্ব এবং আমরা এই দায়িত্ব পালনের জন্যই আমরা এবার চেষ্টা করছি যে আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে ওখানে আমরা থাকবো, ওখানে থেকে ওদের সাথে কথা বলে ওদের ঘর বাড়ি সম্পর্কে জানবো, তারপরে আমরা তাদেরকে নিয়ে তাদের ঘরগুলোকে আরো কিভাবে ডেভেলপ করা যায় সেই হিসাবে আমরা কাজ করার জন্য আমরা চিন্তা করছি। তাই আগামী প্রজন্মের স্থপতিদের আত্মকেন্দ্রিক না হয়ে গ্রামের উন্নয়নে কাজ করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আনান তাসিন রুই, এটিএন বাংলা, ঢাকা। মোবাইল ফোনে নেটওয়ার্কের মান বাড়াতে সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে টাওয়ার শেয়ারে গুরুত্ব আরোপ করেছেন সংশ্লিষ্টরা। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় এসব জানানো হয়। এ সময় বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ টাওয়ারকো প্রতিষ্ঠানের সাথে তাদের সহযোগী ভেন্ডর প্রতিষ্ঠানগুলোর সমস্যা দ্রুত নিরসন সহ অন্তর্বর্তী সরকারকে বিটিআরসির সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বিদ্যুৎ যদি না থাকে তাহলে কিন্তু আমাদের নেটওয়ার্কে কি অবস্থা হয় সেটা আমরা দ্রুত প্রাকৃতিক দুর্যোগে কিন্তু আমরা একদম হারে হারে টের পেয়েছি। আমরা কিন্তু 7 দিন এই যে বন্যায় ত্রাণ পৌঁছানো গেল না, লোকজনকে উদ্ধার করা গেল না, কারণ হচ্ছে ওই দুর্গত এলাকায় মোবাইল নেটওয়ার্কটাই ছিল না। আমরা মনে করি দ্রুতই এখানে একটা সংস্কার, অন্যান্য যেভাবে সংস্কার কমিশন করেছেন এই সেক্টরে, যে সাজাদ ভাই যে কথাগুলি বললেন, এগুলির অনেক কিছু সংস্কারের দরকার আছে। আমরা এই ব্যাপারে সহযোগিতা করতে চাই সরকারকে। সুন্দর নয়, সৌন্দর্যই অগ্রাধিকার পাবে এবারের মিস বাংলাদেশ প্রতিযোগিতায়। দ্য ডেইলি স্টার আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন মিস বাংলাদেশের চেয়ারম্যান মেঘনা আলম। এ সময় শীর্ষ 10 জন নারী 1 বছরের মিশনে দেশের উন্নয়নের লক্ষ্যে সামাজিক কাজে অংশ নেবে বলে জানান তিনি। এবারের প্রতিযোগিতায় প্রতিটি নারীর প্রতিভা প্রকাশ পাবে বলে আশাবাদ জানান এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার উপদেষ্টা তাশিক আহমেদ। আগামী 30 সেপ্টেম্বর শুরু হচ্ছে মিস বাংলাদেশ 2024-এর অডিশন। 4 অক্টোবর অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল। অনুষ্ঠানে মিস বাংলাদেশের পরিচালক ডাক্তার তাহসিন আফরিন ডায়না, ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফরহান চৌধুরী, এটিএন এমসিএল ও এটিএন এডুকেশনের পরিচালক আনিসুর রহমান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। আমরা অনেক শিক্ষিত মেয়ে পাই, কিন্তু তার শিক্ষাটা সে বাইরে এক্সপ্রেস করতে পারবে তাতে অভ্যস্ত মেয়ে পাই না। এই যে প্ল্যাটফর্মটা মিস বাংলাদেশ,
এর মাধ্যমে আমরা বাংলাদেশের নারীদেরকে সেই সুযোগ দিচ্ছি নিজেদের অনেক অজানা কথা বলার, নিজেদের জ্ঞানটা অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার। মেয়েরা এখন স্বাবলম্বী হতে চায়, মেয়েরা এখন আগের মতো নাই। তারা নিজেরা কিভাবে ইনকাম জেনারেট করবে, আন্তর্জাতিকভাবে সব জায়গায় আছে মেয়েদের ট্রেন্ডের জায়গাটা, যেটা নিজের পায়ে দাঁড়াতে হবে এবং নিজে কিছু করতে হবে। এবং আমার মধ্যে মেয়েদের যে কোনো ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটা তুলে ধরতে হবে। পার্টেক্স খেলার খবর। আসন্ন আইসিসি নারী টি-20 বিশ্বকাপে পুরুষ বিশ্বকাপের সমান প্রাইজ মানি ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। 2023 সালের জুলাইয়ে আইসিসির বার্ষিক সম্মেলনে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 7 বছরের মধ্যে প্রাইজ মানিতে সমতা ফেরানোর লক্ষ্য ছিল, কিন্তু চলতি বছরেই নারী ও পুরুষ বিশ্বকাপের ইভেন্টে ক্রিকেটে সমান প্রাইজ মানির ব্যবস্থা করল আইসিসি। পরাগারমানের রিপোর্ট। আগামী 3 অক্টোবর মাঠে গড়াবে আইসিসি নারী টি-20 বিশ্বকাপ ক্রিকেট আসর। এই টুর্নামেন্টের জন্য প্রাইজ মানি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দিন দিন বাড়ছে নারী ক্রিকেটের প্রচার ও প্রসার। বিশ্বের বিভিন্ন দেশ নারী ক্রিকেটারদের জন্য পুরুষ ক্রিকেটারদের সমান পারিশ্রমিকের ব্যবস্থা করেছে। এবার সেই পথেই হাঁটল আইসিসি। নারী টি-20 বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে, তবে সাম্প্রতিক পরিস্থিতিতে বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। ঘোষণা অনুযায়ী এই বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে 2,34,00,000 মার্কিন ডলার, রানার্স আপ দল পাবে 1,17,00,000 মার্কিন ডলার। দুই ক্ষেত্রেই আগের আসরের চেয়ে প্রাইজ মানি বৃদ্ধি পেয়েছে 134%। তাছাড়া সেমিফাইনাল উঠতে না পারা 6 দলের মধ্যে অবস্থান অনুযায়ী ভাগ করে দেয়া হবে 1,35,00,000 ডলার। ক্রিকেটের জন্য এটি একটি বড় মাইল ফলক। দলগত খেলার মধ্যে প্রথম খেলা হিসেবে ক্রিকেটেই সমান প্রাইজ মানির রীতি চালু করা হয়েছে। পরাগারমান, এটিএন বাংলা। ভারতে এসে তাদেরকে হারানো বিশ্বের যে কোনো দেশের জন্যই চ্যালেঞ্জের বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। চেন্নাইয়ে আজ দলের অনুশীলন শেষে টাইগারদের কোচ জানান, বিশ্বের সেরা দলটির বিপক্ষে খেলা সবসময়ই অনুপ্রেরণার। বাংলাদেশ দল ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং অনুশীলন করেছে। সংবাদ মাধ্যমে হাথুরু জানান, একজন স্পোর্টসম্যান হিসেবে সবসময় তিনি ভারতের পারফরমেন্সের দিকে তাকিয়ে থাকেন। আগামী বৃহস্পতিবার থেকে চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে। We covering a lot of bases. We got good fast bowlers. We got really experienced spin attack, and in the batting, we actually have a batting depth because of 2 reasons. One is that 2 of our spinners are genuine batters who got test hundreds, and then 2 of the wicket keepers who are main batters. So our balance of the team this series is really good. বাংলাদেশের বিপক্ষে খেলার আগে সুনীল গাভাস্করের পর ওয়াসিম জাফরও ভারতকে সতর্ক করলেন। বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের ব্যাটিং কোচ হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের সাথে আলাপকালে জাফর বলেন, তারা কেবল বাংলাদেশে ভালো খেলার জন্য পরিচিত ছিল, কিন্তু পরে তারা দেশের বাইরেও ভালো করতে শুরু করে। নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়েছে, পাকিস্তানকেও পাকিস্তানের মাটিতে হারিয়েছে। পরে ওয়াসিম জাফর ভারতকে সতর্ক থাকার পরামর্শ দেন। বৃহস্পতিবার চেন্নাইয়ে 2 ম্যাচের প্রথম টেস্টে মুখোমুখি হবে 2 দল। 27 সেপ্টেম্বর কানপুরে হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ। সংবাদ শেষ করব, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না, নয়াপল্টনের সমাবেশে তারেক রহমান। সংস্কারের পথ ধরে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি। যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক মন্ত্রী নুরুল ইসলাম সুজন কারাগারে। পৃথক মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত এবং শাহরিয়ার কবির রিমান্ডে। এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভ বেড়ে দাঁড়ালো 2,430 কোটি ডলারে। রাষ্ট্র সংস্কারে 12,000 কোটি টাকা সহায়তার প্রতিশ্রুতি বিশ্ব ব্যাংকের।
আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।